দেখেছো মালার কাণ্ডটা? আজকেও সে কাজে আসেনি। ওকে কি কাজে রেখেছি এই জন্য যে প্রত্যেক দিন কাজে ফাঁকি দেবে? আজকে ওর একটা ব্যবস্থা আমি করবই করব। একটু বেশি ভালোবাসি বলে আমার সাথে তো এরকম প্রতারণা আর করতে পারে না। মাইনেটা নেওয়ার সময় তো আগে থেকে হাত পেতে দাঁড়িয়ে থাকে। রহিম চাচা, ও রহিম চাচা, একটু শুনে যাও তো এদিকে। বাগানে জল পরে দিও, আগে আমার কথাটা একটু শুনে যাও। এই যে গিন্নিমা, তা কি হয়েছে বলুন তো? আসলে জবা ফুল গাছগুলোতে একটু বেশি করে জল দিতে হবে, কেমন যেন মরা মরা হয়ে আছে। তা আপনি আমাকে কি জন্য ডেকেছেন গিন্নিমা, বলুন তো? শোনো, জবা গাছে জল পরেও দিতে পারবে। আগে তুমি আমার একটা কাজ করে দাও। তুমি এক্ষুনি মালাদের বাড়িতে যাবে আর গিয়ে তাকে বলবে যে তাকে এক্ষুনি গিন্নিমা ডেকেছে। ওর সাহসটা দেখছি দিন দিন বেড়েই চলেছে। আমাকে না বলে কয়ে নিজে নিজেই ছুটি নিয়ে নেয়। শোনো, তুমি বলবে গিন্নিমা বলে দিয়েছে আমার সাথে তোকে যেন নিয়ে যায়, তারপর ওর ব্যবস্থা আমি করব। যাও যাও রহিম চাচা, তুমি আর হা করে তাকিয়ে থাকো না। যাও, তুমি গিয়ে মালাকে নিয়ে এসো। সে ঠিক আছে গিন্নিমা, মালাকে না হয় আমি নিয়ে আসবো, কিন্তু মালার যা মেজাজ, আমাকে কি থেকে কি যে বলে দিবে সেটা বিধাতাই জানে। তার কারণ হচ্ছে, আপনি তো জানেনই, সে তো একটু অহংকারী বটে। সবার সাথে ঠিকমতো কথাই বলতে চায় না। আমার তো তাকে অনেক ভয় করে গিন্নিমা। আপনি যদি আমাকে আদেশ না করতেন তাহলে তো আমি কোনো দিনও ওদের বাড়িতে যেতাম না, কিন্তু গিন্নিমার আদেশ বলে কথা, আমাকে তো মানতেই হবে। আহারে, কি কপাল আমার! মনে হচ্ছে আমার কপালটাই পোড়া। কি এক সংসারে এলাম, আমি কিছুই জানি না। সেই তো, সে বাবা মা আমাকে ধরে বেঁধে একটা নিষ্কর্মার সাথে বিয়ে দিয়ে দিল। সে যে দুটো কাজকর্ম করবে, সেটা তো দূরের কথা, সারা বছরই ঘরে বসে কাটিয়ে দেয়। সারা বছরেই তার অসুখ একেবারে লেগেই থাকে লেগেই থাকে। এই সংসারের ঘাড়ি টানতে টানতে আমি মনে হয় একদিন মরেই যাব। এই জীবন আর ভালো লাগে না। সেই সকালে ঘুম থেকে উঠে রান্না বান্না করে কাজে গিয়ে আবার কাজ থেকে ফেরো। কাজেও তো যাচ্ছি না 2 দিন যাবত। জানি না গো, গিন্নিমা মনে মনে কি বলছেন আমায়। তবে এখনো তো লোক পাঠাননি। লোক যেদিন পাঠাবেন সেদিনই আমি কাজে যাব। গিন্নি, ও গিন্নি, দুটো খেতে দাও না, শরীরটা তো খুব খারাপ লাগছে গো। ডাক্তার বাবু তো বলেছিলেন খাবারটা ঠিক মতো খেতে, না হলে তো আমার অসুখ কোনো দিনও ভালো হবে না। দয়া করে দুটো কেটে দাও না আমায় গিন্নি, দয়া করো আমাকে। এই যে এই যে দেখেছো, নবাব বাহাদুরের আদেশ করা শুরু হয়ে গেছে। মাত্র সকালটা হলো আর তার এক্ষুনি মন খাই খাই করছে। তা বলি, এতই যখন খাই খাই করছো, কি এনেছিলে সকালে বাজার করে? সারা বছরই তো অসুস্থ হয়ে থাকো, আর কিছু আনার বেলায় চুনোপুটিটাও জোটে না আমার কপালে। সব সময় শুধু খাই 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 খাই। আমার আর ভালো লাগে না এই সংসার করতে। ইচ্ছে করে সারা জীবন বনবাসে কাটিয়ে দিই। এই যে শোনো, খাবার দাবার এখনো রান্না করা হয়নি, রান্না করা হবে পরে। কি হয়েছে গো, কি হয়েছে মালা তোমার? এত রাগ করছো কার সাথে? গিন্নিমা তোমাকে জরুরি তলব করেছেন, বলেছেন আমার সাথে করে তোমায় নিয়ে যেতে। তোমার উপর গিন্নিমার পছন্দ রাগ জমা আছে। এক্ষুনি চলো আমার সাথে, না হলে যে গিন্নিমা আমাকে খুবই বকাঝকা করবেন। তোমাদের শখও কি বলিহারি, তা বললেই কি তোমার সাথে যাওয়া যাবে বলো? দেখছো না সকাল হয়ে গেছে, এখনো রান্নাই চাপাইনি, চুলোতে তো আগুনও ধরাইনি। এখন আমি কোথায় যাব? হ্যাঁ, ঘরে যে আমার অসুস্থ স্বামী রয়েছে, তা বলি সেটা কি তোমরা দেখতে পাও না? এই শোনো, আমি পরে যাব,
আগে রান্নাটা করে আমার স্বামীকে খাবার দিই। যত সব সকালে উঠেই ঘ্যানর ঘ্যানর করতে চলে আসে। এই যাও তো বাপু, যাও যাও, এখন তুমি যাও, আর গিন্নিমাকে গিয়ে বলো আমি পরে আসবো। রান্নাটা করে স্বামীকে খাইয়ে তারপর। তো কথাগুলো তো তুমি আমাকে ভালোভাবেও বলতে পারতে। আচ্ছা মালা, এরকম ভাবে রেগে রেগে কথা বলো কেন তুমি? আমি কি তোমার সাথে খারাপ করে কথা বলেছি? জানি না ভগবান, কিসের এত অহংকার তোমার। তুমি এখন আমাকে যা যা বলেছো সবকিছুই গিয়ে গিন্নিমাকে আমি এক এক করে বলবো। ও আচ্ছা, তাই নাকি? এখন আমাকে ভয়ও দেখাচ্ছ? আমি কিন্তু গিন্নিমাকে ভয় পাই না, কথাটা শুনে রেখো। আর গিন্নিমা তো আমাকে যথেষ্ট ভালোবাসেন। আমার মুখটা দেখলেই তিনি সবকিছুই ভুলে যাবেন, বুঝেছো? এখন যাও এখান থেকে, আমার বাড়ির সামনে থেকে দূর হয়ে যাও। সংসারে যখন নুন নিয়ে আসি তখন পান্তা ফুরিয়ে যায়, আর যখন পান্তা নিয়ে আসি তখন নুন শেষ হয়ে যায়। এভাবে কি আর চলে দিন? বিয়ের আগে কত স্বপ্ন দেখতাম যে আমার একটা রাজপুত্রের সাথে বিয়ে হবে, আর আমি সারাক্ষণ শুধু গয়নাগাটি পরে শুয়ে থাকবো, আর আমার চারপাশে দাসদাসীরা শুধুই আমার সেবা যত্ন করবে। কিন্তু এখন রাজপুত্রের বউ হওয়া তো দূরের কথা, একজন রাজার দাসীও হতে পারছি না। সেই জমিদার বাড়িতে একটু কাজ করে দুটো পয়সা পায়, আর তা দিয়ে খাবার খায়। না, এভাবে ঘরে বসে থাকলে আর হবে না, কাজটা আবার শুরু করতে হবে, না হলে খাবার আসবে কোথা থেকে? কত করে মা বাবাকে বলেছিলাম আমি এ ঘরে বিয়ে করব না, এই ছেলেকে আমার পছন্দ না, কিন্তু তারা বলেছিল যে ছেলে তো অনেক পরিশ্রমী এবং ভদ্র মানুষ। তা এই ছেলের ভদ্রতামি দিয়ে আমি কি করব শুনি? তার ভদ্র ব্যবহারে তো আর ভাত আসবে না। যাই যাই, এখন যা রান্না করেছি সেটা দিয়ে ওর পেটটা ভরাই। গিন্নি, আমার তো পালং শাক সেদ্ধ খেতে খেতে আর খেতে ভালো লাগছে না গো। মুখে তো একদম কিছু রোচে না। তোমাকে কতদিন ধরে বলেছি গিন্নি, আমাকে একটু মাছ খাওয়াও। আমার না মাছ খেতে খুবই ইচ্ছা করে গিন্নি। তুমি তো জমিদার বাড়িতে কাজ করে ভালোই মাইনে পাও, চাইলে তো আমাকে মাছ কিনে খাওয়াতে পারো গিন্নি। কেন তুমি আমার সাথে এরকম করছো বলো তো? আমি যখন সুস্থ হয়ে যাব তখন তোমার সব মনের আশা এক এক করে পূরণ করব গিন্নি। আমি তোমায় এটা কথা দিলাম। পাগল নাকি? আমাকে কি তুমি পাগল পেয়েছো যে এরকম মন ভুলানো কথা বললে আমি গলে যাব? আর শোনো, তোমাকে যা খেতে দিয়েছি ওটা নাকে মুখে ধরে খেয়ে নাও, এছাড়া আর ভালো খাবার তুমি পাবে না। কষ্টও আমি করি, রোজগারও আমি করি, আমার টাকা দিয়ে আমি কি করব না করব সেটা একান্তই আমার ব্যাপার। আর শোনো, জীবনেও তো আমাকে একটা গয়না বানিয়ে দিতে পারলে না। সেই বিয়ের সময় বলেছিলাম একটা গলার হার বানিয়ে দিতে, এখনো পর্যন্ত সেই হারের সন্ধান আমি পেলাম না। আমাকে যখন সারা জীবন কাজ করে খেতেই হবে, তাহলে তো নিজের স্বপ্নগুলো নিজেকেই পূরণ করতে হবে, তুমি তো আর পূরণ করে দেবে না। গিন্নি, তুমি রাগ করো না, আমি সত্যি কথাই বলছি। আমি যখন সুস্থ হয়ে যাব তখন তোমাকে সব দেব, সব। তোমাকে তো কোনো কাজই করতে দেব না, তুমি শুধু ঘরে বসে থাকবে। থাক থাক, আর তোমাকে আমায় কিছু দিতে হবে না, যা যা দিয়েছো সেগুলোই তো খেয়ে হজম করতে পারছি না। কত সুখে রেখেছো আমায়, সারাক্ষণই তো অসুস্থ হয়ে থাকো। অসুস্থতার টাকা আর ওষুধের টাকার খরচ চালাতে চালাতে আমার জীবন হজম হয়ে যাচ্ছে। তা কি রে মালা, আজকাল দেখি কাজেও আসছিস না। এখন তো দেখছি তোর দেখা পাওয়াটাও খুব কঠিন একটা কাজ।
তা ছুটিটা যখন নিয়েছিস আমাকে বলেও তো নিতে পারতিস বল। আমাকে তো কিছুই বলিস না। কে আর ছুটি নেব গিন্নিমা? আপনি তো জানেনই আমার সংসারের অবস্থাটা। নুন আনতেই তো পান্তা ফুরিয়ে যায়, আর সেই অসুস্থ স্বামীকে নিয়ে পড়েছি মহাঝামেলায়। তা আপনার ঘরে আমাকে কেন ডাকলেন বলুন তো? তা গিন্নিমা, আপনি কি আমাকে কিছু দেখাবেন? হ্যাঁ রে, কিছু দেখাবো বলেই তো তোকে ডেকেছি। দেখ না দেখ, তোদের জমিদার মশাই আমার জন্য কত সুন্দর একটা সোনার হার নিয়ে এসেছে। এই হারটা বাণিজ্য করতে গিয়েছিল না, সেখান থেকেই এনেছে। তা কেমন হয়েছে হারটা বল দেখি। হারটা তো খুবই সুন্দর হয়েছে গিন্নিমা, খুবই সুন্দর। এত সুন্দর হার আপনাকে পরলে না আরো সুন্দর লাগবে। তা এটার দাম কত নিল গিন্নিমা? হায়রে পোড়া কপাল আমার, কত স্বপ্ন ছিল একটা দামি হীরার হার পরব। গিন্নিমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে কত ভালো হতো। তার স্বামী তো তাকে কত কিছু এনে দেয়, আর আমার স্বামী সারা জীবন অসুস্থ হয়ে থাকে। ইস, এই হারটা যদি আমার হতো। এত বেশি না, এটার দাম মাত্র 60,000 টাকা নিয়েছে, বুঝেছিস? ওরে বাবারে, এত টাকা! এত টাকা তো আমার শরীরের সব অঙ্গ বিক্রি করলেও হবে না। আপনারা হচ্ছেন জমিদার মানুষ, আপনাদেরকেই এগুলো মানায়। আমরা হচ্ছি গরিব কাজের লোক, আমরা কি আর এগুলো কোনোদিন পড়তে পারবো বলুন গিন্নিমা? শুধু দেখতেই থাকবো। আরে পাগলি, কেন পারবি না বল তো? পরিশ্রম করে যা, একদিন ঠিকই এরকম একটা হার তুইও পরতে পারবি। তার জন্য তো তোকে ঠিকমতো কাজে আসতে হবে, বুঝেছিস? আর কাজে কিন্তু একদমই ফাঁকি দেওয়া যাবে না। যা যা, এখন বরং তুই রান্নাঘরে যা, আর গিয়ে দেখ ঘরে কত কাজ পড়ে আছে। তা হ্যাঁ গো মালা, তুমি কাজে আসো না কেন? তোমার কি শরীর টরিল খারাপ হলো নাকি? কতদিন ধরে তুমি কাজে আসছো না? বলবো বলবো করে গিন্নিমাকে তো বলাই হচ্ছিল না। গিন্নিমা তোমাকে যে হারে ভালোবাসেন, যদি উল্টাপাল্টা কিছু মুখ দিয়ে বেরিয়ে যায় তাহলে কাজটাই থাকতো না আমার। তাই ভয়ে গিন্নিমাকে কিছু বলিনি। তা মালা, তুমি আমার কথার কোনো উত্তর দিচ্ছ না কেন? এভাবে রেগে মেগে আমার দিকে তাকিয়ে আছো কেন? আমার তো ভয় করে। তোমার বলা শেষ হয়েছে? শেষ হয়ে থাকলে আমার কথাটা শোনো। তা এত গোয়েন্দাগিরি কোন দিন থেকে শিখেছো শুনি? আমি কবে আসছি কবে যাচ্ছি তার সব কিছুই কি তোমাদের খাতায় লিখে রাখতে হবে? আমার যখন ইচ্ছে আমি কাজে আসব, আর যখনই মন চাইবে আমি তখনই কাজ করব। যখন মন চাইবে না তখন কাজ করব না, ব্যাস। আর শোনো মেয়ে, তুমি কিন্তু আমার নিচের পদেই কাজ করো, আমাকে একটু গুরুত্ব দিয়েই কথা বলবে, বুঝেছো? আর সব সময় নাম ধরে কি মালা মালা বলতে থাকো, আমাকে তুমি একদমই নাম ধরে ঢাকবে না, বুঝেছো? আমি কিন্তু গিন্নিমার কাছে তোমার নামে নালিশ করব। আমাকে ক্ষমা করে দাও মালা, আমি তোমাকে আর কোনো দিন প্রশ্ন করব না। তুমি তো জানোই আমার ঘরে অসুস্থ বাচ্চা আর অসুস্থ স্বামী রয়েছে। গিন্নিমার বাড়িতে কাজ করে দুটো পয়সা পাই, সেই পয়সা দিয়েই তো তাদের খরচপাতি চালাই আমি। আমি তো স্বামী সন্তান নিয়ে মরে যাব। মালা, দয়া করে আমার নামে নালিশ করো না গিন্নিমার কাছে। এখন থেকে তুমি তোমার মতো থাকবে আর আমি আমার মতো। পারলে তোমার কাজগুলো আমি করে দেব একটু একটু। তারপরেও দয়া করে তুমি গিন্নিমার কাছে আমার নামে বিচার দিও না। এই তো, এবার ঠিক আছে। আচ্ছা, তুমি না এক্ষুনি বললে যে আমার কাজগুলো তুমিই করে দেবে? তাহলে শোনো, ভাতগুলো বসিয়ে দাও, আর আমি একটু যাই পুকুর পাড়ে একটু হাওয়া খেয়ে আসি। শরীরটা বড্ড ম্যাচম্যাচ করছে। আর ভাতগুলো রান্না হয়ে গেলে আমাকে ডাক দিও, কেমন? এখন কাজটা করে ফেলো তো বাপু। ঠিক আছে মালা, তুমি তাহলে যাও, আমি কাজটা শেষ করেই তোমাকে ডাক দেব।
আমার অনেক 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 টাকা প্রয়োজন। এত টাকা আমি কোথায় পাবো? আমার সুখের জন্য অনেক অনেক টাকার প্রয়োজন। আমি তো চাই যেন এই পৃথিবীর সব কিছুই আমার হক, যাতে আমার থেকে সুখী, আমার থেকে ধনী আর কেউ না থাকতে পারে। কেন কেন ঈশ্বর, কেন আমায় সব কিছু দিচ্ছেন না? কেন আমাকে সব কিছু থেকে বঞ্চিত করছেন? হে বিধাতা, আর কত ডাকবো তোমায় বলো তো? একটা ব্যবস্থা আমায় করে দাও না, যাতে আমি একটু ধনী হতে পারি। কে রে মা তুমি? এখানে বসে বসে বিধাতাকে দোষারোপ করছো কেন? তা বলি, সেই কারণটাকে আমাকে একটু বলা যাবে? যদি তোমার কোনো সাহায্য করতে পারি তাহলে তো তোমার ভালোই হবে। তুমি তুমি আমাকে করবে সাহায্য? হা 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 হা। তুমি একটা কাজ করো, তুমি বরং আমাকে সাহায্য না করে নিজেকে নিজেই সাহায্য করো। ঠিক মতো যেন সোজাভাবে হাঁটতে পারো, খুজো হয়ে যেন তোমায় চলতে না লাগে। একে তো কুজো বুড়ি, আবার এসেছে আমায় সাহায্য করতে। কি হাস্যকর! এই যাও তো বাপু এখান থেকে, যাও যাও। তোমার জন্য একটু শান্তি মতো কথাও বলতে পারছি না নিজে নিজে। সরো সরো বাপু, অন্য কোথাও গিয়ে ভিক্ষে চাও। জানি তো সাহায্যের কথা বলে আমার কাছ থেকে ভিক্ষে নেবে, তাই তো? বাছা গো, আমি ভিক্ষা নেব না। আমি সত্যি তোকে সাহায্য করতেই এসেছি। তোর তো অনেক টাকার প্রয়োজন, তাই তো? তুই যদি চাস তাহলে তোকে আমি টাকা দিয়ে সাহায্য করতে পারি। তোকে আমি এমন একটা জিনিস দেব যে সারা জীবন তুই পায়ের উপর পা তুলে খেতে পারবি। যাবি নাকি তুই আমার সাথে? একবার চল না, গিয়ে দেখবি সত্যি কিছু আছে আমার কাছে, যেটা দিয়ে তুই সারা জীবন চালিয়ে যেতে পারবি। শোনো বুড়ি, আমি কিন্তু তোমাকে বিশ্বাস করে তোমার সাথে যাব, আর সেখানে গিয়ে যদি দেখি কিছু আমাকে দিচ্ছ না, তাহলে কিন্তু তোমাকে সেখানেই মাটির নিচে কুপিয়ে দিয়ে আসব। চলো চলো কুজো বুড়ি, আর কোনো কথা বলতে হবে না তোমায়। আমি কাজে বিশ্বাসী, কথায় বিশ্বাসী নই। এই যে মেয়ে, দেখ রে দেখ, এটা কোনো সাধারণ হাঁড়ি নয় রে, এটা হচ্ছে সোনার জাদুর হাঁড়ি। এই হাঁড়ি তো সোনার নয়, এর রয়েছে বিশেষ এক ক্ষমতা। এই হাঁড়িতে যদি কোনো জিনিস রাখিস তাহলে সেটা দুটো করে হয়ে যাবে। এ কি বলছো তুমি কুজো বুড়ি? এটা কি আদৌ সত্য? তবে এই হাঁড়িটাকে তো দেখেই মনে হচ্ছে এই হাঁড়িটা সত্যিই সোনা দিয়ে তৈরি। যদি এটা সোনার হয়ে থাকে তাহলে তোমার দ্বিতীয় কথাটাও সত্যি হতে পারে। এখানে এরকম কিছুই নেই যেটা দিলে আমি দুটো করে লাভ করতে পারবো। এটাকে বাড়িতে নিয়ে গিয়ে তারপর একটা ব্যবস্থা করতে হবে। তোমাকে ধন্যবাদ দেব না। শোনো কুজো বুড়ি, আগামীকাল তুমি আমার বাড়ির সামনে এসো, তোমাকে খাইয়ে দেবক্ষণ। তোমাকে দুটো ভাত খাইয়ে দিলে এই হাঁড়িটার মূল্য শোধ হয়ে যাবে। আমি কিন্তু তোমার থেকে এই হাঁড়িটা বিনামূল্যে নিচ্ছি না, তোমাকে খাবার দেওয়ার বদলেই এই হাঁড়িটা আমি নিচ্ছি, বুঝেছো? কাল সকালে চলে যেও খাবার খেতে। হা হা হা, আমার বাপু খাবার দাবারের দরকার নেই। তোর যখন এত টাকা পয়সার প্রয়োজন তাহলে তুই এটা নিয়ে যা। এটা নিয়ে গিয়ে খুব সুখে শান্তিতে জীবন যাপন কর। আমার তো মরার বয়স হয়ে গেছে, তাই ভাবলাম এই হাঁড়িটা কাউকে অন্তত দান করি। লোকমুখে শুনেছি
তোমার স্বামী নাকি খুবই অসুস্থ। এই হাড়ির ভেতর কিছু টাকা রেখে দিয়ে সেটা দ্বিগুণ করে তোমার স্বামীর চিকিৎসা করো। সে আমি স্বামীর চিকিৎসা করব নাকি নিজে টাকা উড়াবো সেটা তোমায় বলে দিতে হবে না। আমাকে কি করতে হবে সেটা আমি খুব ভালো মতোই জানি। আর তুমি আমায় হাঁড়িটা দিয়েছো বলে এটা ভেবো না যে তুমি আমাকে বিনামূল্যে এটি দিয়ে একেবারে মহাভারত অশুদ্ধ করে ফেলেছো। আর শোনো কুজো বুড়ি, আমার এক মুহূর্তও এখানে থাকা যাবে না। আমাকে বাড়িতে যেতে হবে, কত কাজ পড়ে আছে। তুমি তাহলে এখানে থাকো কেমন? আমি বাড়িতে চলে যাচ্ছি এই হাঁড়িটা নিয়ে, তারপর আবার তোমার সাথে দেখা হবে। গিন্নি, সবকিছুই তো শুনলাম তোমার কাছে। সবকিছু শুনে বুঝতে পারলাম যে এটা সত্যি জাদুর হাঁড়ি। তবে গিন্নি, তোমাকে একটা কথা বলি, তুমি এই হাঁড়ির একাংশ বিক্রি করে সারা জীবন পায়ের উপর পা তুলে খেতে পারবে, আর কোনো কিছু দ্বিগুণ করতে হবে না। যদি একবার তোমার ওই লোভ চলে যায় মনে, তাহলে জীবনেও আর এখান থেকে ছাড় পাবে না। কোনোদিনও লোভ করো না গিন্নি। এই যে অসুস্থ রোগী, একদমই চুপ থাকবে, বুঝেছো? এই হাঁড়িটা যেহেতু আমার, তাহলে এই হাঁড়িতে আমি কি করব না করব সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। শুধু আমাকে একটু ধনী হতে দাও, তারপর তোমাকে লাথি মেরে এই বাড়ি থেকে আমি চলে যাব। দূরে কোথাও গিয়ে আমি রানী হয়ে যাব সেই রাজ্যের। তুমি কিন্তু আমার কোনো কথার মধ্যে হস্তক্ষেপ করার চেষ্টা করবে না। আচ্ছা, একটা কথা তো আমি কিছুতেই বুঝতে পারছি না। এই হাঁড়িটা যেহেতু বাইরে থেকে সোনার, ভেতরে তো আরো দামি কোনো কিছু থাকতে পারে। আর আমার কাছে তো এমনিতেও তেমন কিছু নেই যেটা দিয়ে আমি ওটাকে দ্বিগুণ করব। এরকম অবস্থানে তো আমার স্বামী আমাকে কোনোদিন রাখেইনি। দেখি তো কিছু ভেতরে আছে কিনা। হায় রে বিধাতা, এটা কি হলো? এখানে তো দুটো গিন্নি দেখা যাচ্ছে। এখানে কোনটা আমার আসল গিন্নি আর কোনটা নকল, আমি কি করে জানবো? হায় হায় রে, হে কি সর্বনাশ করলে! দুজনকে তো দেখতে হুবহু একই রকম, কথাবার্তা চালচলন সবকিছুই এক। ওমা, এই কে? এ আমার সংসারে কি করছে? এই তো দেখছি হুবহু আমার মতো। এই, তুমি যাও তো, এখান থেকে যাও। মগের মূল্য পেয়েছো? আমার সংসারে এসে আবার আমাকে চলে যেতে বলছো? কত বড় সাহস! এই শোনো, আমি যাব না, গেলে তুমি যাবে। যাও বলছি। ঠিক হয়েছে, একদমই ঠিক হয়েছে। এ দুজনের মধ্যে জানি না কে আমার আসল গিন্নি, তবে দুজনেই উচিত শিক্ষা পেয়েছে। এত লোভ মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। তোমাকে তো বুঝিয়েছিলাম গিন্নি, বুঝলে না। এখন নিজের কাজেই নিজেকে মরতে হলো তোমাকে।